Okay, now let's solve the other questions. Summary without clue solve করার পরে আমরা যে কোশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে এক্সটেন্ডেড এমসিকিউ। এক্সটেন্ডেড এমসিকিউ এর আমাদের কোশ্চেনটা এখানে দেয়া আছে। Which two of the following statements does the writer make about inhabitants of the Mediterranean region in the ancient world? এই প্রশ্নটার মধ্যে আমাদের এখন যেটা করতে হবে, আমরা পড়ে আসছিলাম যে এক্সটেন্ডেড এমসিকিউ যখন আমরা সলভ করবো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্নটাকে খুব ভালো মতো পড়া, প্রশ্নের মিনিংটাকে বোঝার চেষ্টা করা এবং প্রশ্নের কোনো স্ট্রং কিওয়ার্ড থাকলে সেটাকে মার্ক করা। তাহলে আমরা এখানে একটু দেখি, বলতেছে হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, তার মানে নিচে স্টেটমেন্টস গুলোর মধ্যে কোন দুইটা ডাজ দ্য রাইটার মেক, রাইটার বলেছেন বা রাইটার পয়েন্ট আউট করেছেন কিসের ব্যাপারে, ইনহ্যাবিটেন্টস এর ব্যাপারে অফ দ্য মেডিটেরেনিয়ান রিজিয়ন ইন দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড। মানে অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ডের মেডিটেরেনিয়ান রিজিয়নের যে ইনহ্যাবিটেন্টরা তাদের ব্যাপারে রাইটার আসলে কোন বিষয়টাকে পয়েন্ট আউট করেছে। এই কোন বিষয়টাকে পয়েন্ট আউট করেছে এইটাই অ্যাকচুয়ালি আপনার কোশ্চেন, যে কোন দুইটা বিষয় ইনহ্যাবিটেন্টদের ব্যাপারে এখানে বলা হয়েছে। তাহলে আমাদের স্ট্রং কিওয়ার্ড এখানে আমরা নিব, আমাদের এখানে যে কিওয়ার্ডগুলো সেগুলোকে আমরা নিব দ্য রাইটার। তাহলে দ্য রাইটারটা অ্যাকচুয়ালি আপনার প্যাসেজের মধ্যে রাইটার হিসেবে লেখা থাকবে না, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এই কথাগুলো অ্যাকচুয়ালি রাইটারই বলেছেন, কারণ এই পুরাটা প্যাসেজ একজন রাইটারের লেখা। ইনহ্যাবিটেন্টস, মেডিটেরিয়ান রিজন, অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড। চলেন আমরা এবার কিওয়ার্ডগুলোকে লোকেট করি। প্যারাগ্রাফ এ তে যদি আমরা একটু চেক করি, ইনহ্যাবিটেন্টস, মেডিটেরিয়ান রিজিয়ন, অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড এই ধরনের কিছু পাই কি? মেডিটেরেনিয়ান পাওয়া গেছে, দেখি আমরা ইনহ্যাবিটেন্টস, এনশিয়েন্ট রিজিয়ন পাই কিনা। প্যারাগ্রাফ এ তে অ্যাকচুয়ালি মেডিটেরিয়ান পাওয়া গেল, মেডিটেরিয়ান রিজিয়ন, এনশিয়েন্ট টাইমের মেডিটেরিয়ান রিজিয়ন বা হচ্ছে এখানকার ইনহ্যাবিটেন্টদের ব্যাপারে তেমন কিছু এলোমেটার ব্যাপার আসলে নাই। বি নাম্বারে যদি আসি, মেডিটেরেনিয়ান পাওয়া গেছে এনশিয়েন্ট ইজিপ্ট ডিউরিং দ্য reigns of Pharaoh। ওকে, আমরা বলতে পারি যে আসলে এখানে আমরা আমাদের কিওয়ার্ড গুলাকে পেয়েছি। যেমন দেখেন, এই হচ্ছে মেডিটেরেনিয়ান, অ্যানশিয়েন্ট ইজিপ্টের একটা সময়কাল দেয়া আছে এবং এইখানে দেখেন ইনহ্যাবিটেন্টস, তবে ইন অ্যানশিয়েন্ট টাইম দ্য ইনহ্যাবিটেন্টস। তার মানে আমরা বুঝতেছি যে অ্যাকচুয়ালি লোকেশনটা আমার এই প্যারাগ্রাফে। তাহলে এই প্যারাগ্রাফে যেহেতু আমার লোকেশন, তাহলে এই প্যারাগ্রাফটা এখন আমি আসলে ভালো মতো পড়বো। কিওয়ার্ড আমি যেখান থেকে পাইছি ওই জায়গাটা থেকে আমি একটু গুরুত্ব দিয়ে পড়লে অ্যাকচুয়ালি কাজ হবে। আমরা এখান থেকে একটু পড়ি। While the Mediterranean region is predominantly fertile, বলতেছে যেখানে মেডিটেরেনিয়ান রিজিয়নটা আসলে খুবই ফার্টাইল ছিল, উর্বর ছিল, most parts are unrugged, most parts are rugged and hilly. ম্যাক্সিমাম পার্ট গুলোই ছিল হচ্ছে খুবই রুক্ষ এবং পাহাড়ি এরিয়া, ইভেন মাউন্টেনিয়াস এবং বড় বড় প্রচুর মাউন্টেনও ছিল। In ancient times, the inhabitants of these areas relied heavily on marine resources. Ancient time এই এরিয়াগুলোর যে ইনহ্যাবিটেন্টরা তারা মেরিন রিসোর্সের উপরে খুবই গুরুত্বপূর্ণভাবে নির্ভরশীল ছিল বা পুরোপুরিভাবে নির্ভরশীল ছিল, ইনক্লুডিং ফিশ অ্যান্ড সল্ট। তাহলে মেরিন রিসোর্স আমাদের কি কি ইনক্লুডেড ছিল? ফিশ অ্যান্ড সল্ট। এবার বলেন এই যে দিস এরিয়াস, এটা কোন এরিয়ার কথা বলতেছে? এই যে আগের লাইনে আমরা পড়লাম না, মেডিটেরিয়ান রিজিয়ন কোনোটা ছিল ফার্টাইল, কোনোটা ছিল রাগড, হিলি, মাউন্টেনিয়াস। তাহলে এই রিজিয়ন গুলোর কথাই অ্যাকচুয়ালি বলতেছে দিস এরিয়াস। এই এরিয়ার ইনহ্যাবিটেন্টরা মেইনলি কিসের উপর রিলাইড ছিল? মেরিন রিসোর্সের উপরে। মোস্ট হ্যাড দেয়ার ওন বোটস, ম্যাক্সিমামেরই নিজের বোট ছিল। possessed good seafaring skills, তারা হচ্ছে খুব ভালো সমুদ্রে নেভিগেশনের স্কিল গুলা অর্জন করেছিল। and unsurpassed knowledge of the local coastline and sailing routes, এবং লোকাল কোস্টলাইন এবং সেলিং রুটের ব্যাপারে তাদের আসলে অনেক ভালো একটা নলেজ ছিল। Thus, it is not surprising that during hardships,
বলতেছে তথাপি এটা আসলে কেমন একটা অবাক করা বিষয় হয় না যে তাদের যখন কঠিন সময় চলতো দিস মেন দিস মেন তার মানে এই যে ইনহ্যাবিটেন্টস টার্নড টু পাইরেসি তাহলে এই ইনহ্যাবিটেন্টরাই অ্যাকচুয়ালি পাইরেসিতে পরিণত হতো জিওগ্রাফি ইটসেলফ ফার্দার বেনিফিটেড দ্য পাইরেটস বলতেছে এই এরিয়ার যে জিওগ্রাফিটা এটা অ্যাকচুয়ালি পাইরেটসদেরকে আরো বেশি করছে সাহায্য করছে উইথ দ্য নিউমেরাস কোস্ট অ্যালং দ্য কোস্ট এই পুরা উপকূল জুড়ে অসংখ্য ছোট ছোট গুহার মতো ছিল প্রোভাইডিং প্লেসেস ফর দেম যেটা কিনা তাদেরকে জায়গা দিত টু হাইড দেয়ার বোটস তাদের নৌকাগুলাকে লুকানোর জন্য স্ট্রাইক আনডিটেক্টেড এবং অতর্কিত আক্রমণ চালানোর জন্য বিফোর দ্য ইনভেনশন অফ ওশান গোয়িং ক্যারাভেলস ইন দ্য 15th সেঞ্চুরি বলতেছে 15th সেঞ্চুরির আগে ওশান গোয়িং ক্যারাভেলের যখন ইনভেনশন হয় নাই ক্যারাভেল মানে হচ্ছে এক প্রকার পালতোলা নৌকা যেটা কিনা বাতাসের গতিকে অতিক্রম করে খুব দ্রুত চলতে পারে ওপেন সিতে ships could not easily cross long distances over open water তাহলে এই ক্যারাভেল আসার আগে যে জাহাজগুলো ছিল তারা অ্যাকচুয়ালি অনেক দূরের ডিস্টেন্সকে ইজিলি ক্রস করতে পারতো না দাস তাই ইন দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড ওই আগেকার সময়ে মোস্ট ওয়ার রেস্ট্রিক্টেড এই যে মোস্ট ওয়ার রেস্ট্রিক্টেড মানে হচ্ছে এই যে শিপস ম্যাক্সিমাম শিপস রাইট রেস্ট্রিক্টেড ছিল টু আ ফিউ ওয়েল নন নেভিগেবল রুটস তার মানে অল্প কিছু সংখ্যক খুবই পরিচিত নেভিগেবল কিছু রুটস এর মধ্যে তারা অ্যাকচুয়ালি সীমাবদ্ধ ছিল দ্যাট ফলো দ্য কোস্ট লাইন এই রুটস গুলো আবার কাকে ফলো করতো কোস্ট লাইনকে ফলো করতো তার মানে তারা হচ্ছে উপকূলের কিনারা ঘেঁষে অ্যাকচুয়ালি চলাচল করতে বাধ্য ছিল কট ইন আ ট্র্যাপ যখন তারা কোনো একটা ট্র্যাপে পড়তো আ স্লো মার্চেন্ট শিপ ল্যাডেন উইথ গুডস স্লো মার্চেন্ট শিপগুলো যেগুলো কিনা প্রোডাক্ট দিয়ে বা পণ্য দিয়ে ভর্তি থাকতো হ্যাড নো আদার অপশন বাট টু সারেন্ডার সারেন্ডার করা ছাড়া তাদের আসলে আর অন্য কোনো অপশন থাকতো না ইন অ্যাডিশন এর সাথে আরো নলেজ অফ দ্য লোকাল এরিয়ার সম্পর্কে ভালো একটা নলেজ হেল্প দ্য পাইরেটসদেরকে হেল্প করতো কি করতে টু অ্যাভয়েড রিটালিয়েশন ওয়ান্স আ স্টেট ফ্লিট অ্যারাইভড যখন স্টেট থেকে কোনো গ্রুপ বা কোনো ফোর্স তাদেরকে ধরতে আসতো তারা এই ক্যাপচারটাকে খুব ইজিলি অ্যাভয়েড করতে পারতো কারণ তারা লোকাল এরিয়াটা সম্পর্কে খুব ভালো নলেজ রাখে তারা জানে অ্যাকচুয়ালি কোথায় লুকাতে হবে কোথায় লুকালে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না তাহলে ২ নম্বর প্যারাগ্রাফের ফার্স্ট হাফে আমরা দেখলাম এখানে প্রথমত বলা আছে যে মেডিটেরিয়ান যে রিজিয়নটা এই রিজিয়নের ইনহ্যাবিটেন্টসরা তাদের লাইভলিহুডের জন্য কিসের উপর নির্ভরশীল ছিল বা এই ইনহ্যাবিটেন্টরা মেইনলি কিভাবে জীবনযাপন করতো এর পরের হাফে আবার বলতেছে যে তারা যখন কোনো কঠিন সময় পার করতো যখন তারা হার্ডশিপের মধ্যে দিয়ে যেত তখন তারা কি করতো তখন তারা পাইরেসি করতো এবং তাদের পাইরেসি করার মেইন তারা পাইরেসি করার জন্য মেইনলি যে আক্রমণ চালাতো সে আক্রমণগুলো তারা চালাতে হচ্ছে এই যে কোস্ট লাইনের কাছাকাছি যে জাহাজগুলো আসতো তাদের পণ্যগুলোকে তারা নিয়ে নিত এই হচ্ছে আমাদের ২ নম্বর প্যারাগ্রাফের টোটাল আইডিয়া অন্যবার দেখি আমরা আনসার গুলা মিলাতে পারি কিনা আমাদের কোশ্চেন ছিল রাইটার ইনহ্যাবিটেন্টদের ব্যাপারে কোন পয়েন্ট গুলাকে মেনশন করছে তাহলে নাম্বার পয়েন্টে আসেন দে অফেন ইউজড স্টোলেন ভেসেলস টু ক্যারি আউট পাইরেট অ্যাটাকস বলতেছে যে তারা পাইরেটরা অ্যাটাক করার জন্য ম্যাক্সিমাম সময় চুরি করার জাহাজ ব্যবহার করতো এখন তাদের জাহাজ ছিল এটা আমরা জানি যে তাদের কিছু নৌকা টোকা থাকতো জাহাজ টাহাজ ছিল কিন্তু এগুলা যে অ্যাকচুয়ালি চুরি করা কিনা বা তারা নিজেরাই তৈরি করতো কিনা এরকম কোনো ইনফরমেশন আসলে আমাদেরকে দেয় নাই তাহলে আমরা এটাকে আসলে অ্যান্সার হিসেবে নিতে পারতেছি না তারপরে দেখেন দি ম্যানেজ টু এসকেপ ক্যাপচার তারা ক্যাপচার কে অ্যাভয়েড করতে বা ক্যাপচার থেকে বেঁচে যেতে ম্যানেজ করতে পারতো বাই দ্য অথরিটি যখন তাদেরকে ধরতে আসতো এটাকে তারা সেভ করতে ম্যানেজ করতো বিকজ দে নিউ দ্য এরিয়া সো ওয়েল কারণটা কি কারণ হচ্ছে তারা এরিয়াটাকে খুব ভালো মতো জানতো এটার ইনফরমেশনটা দেখেন আপনার বইয়ের যে লাইনটা ছিল নলেজ অফ দ্য লোকাল এরিয়ার যে নলেজটা সেই নলেজটাই হেল্প দ্য পাইরেটসদেরকে হেল্প করতো
টু অ্যাভয়েড রিটালিয়েশনকে অ্যাভয়েড করতে ওয়ান্স আ স্টেট ফ্লিট অ্যারাইভড, যখন একটা স্টেট ফ্লিট আসতো। তাহলে দেখেন নলেজ অফ দ্য লোকাল এরিয়া, এটাকে প্যারাফ্রেজিং করা আছে এই অপশনে। দে নিউ দ্য এরিয়া সো ওয়েল। টু অ্যাভয়েড রিটালিয়েশন, এটাকে আপনার কোশ্চেনে লিখছে টু এসকেপ ক্যাপচার বাই দ্য অথরিটিস, এখানে লেখা স্টেট ফ্লিট। তাহলে আমরা খুব ইজিলি বুঝতেছি যে এই যে বি নাম্বার অ্যান্সার, বি নাম্বার অপশনটা, এটা অ্যাকচুয়ালি রাইটার ইনহ্যাবিটেন্টদের ব্যাপারে আসলে বলছে। তারপর আসে সি নাম্বার, দে পেইড ফর ইনফরমেশন অ্যাবাউট দ্য রুটস মার্চেন্ট শিপস উড টেক। মার্চেন্ট শিপরা কোন রুট দিবে সেই ইনফরমেশনের জন্য তারা কোনো টাকা পয়সা পে করতো কি করতো না, এটাও আসলে আমাদেরকে বলা হয়নি। তাহলে আমরা এই অ্যান্সারটা নিতে পারছি। They depended more on the sea for their livelihood than on farming. তারা তাদের লাইভলিহুডের জন্য সাগরের উপরে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট ছিল ফার্মিং করার চেয়ে। আপনাদের বইয়ের যে লাইনটা সেটা ছিল বা প্যাসেজের যে লাইনটা সেটা ছিল, ইন অ্যানশিয়েন্ট টাইমস দ্য ইনহ্যাবিটেন্টস অফ দিস এরিয়াস রিলাইড হেভিলি অন মেরিন রিসোর্সেস। হেভিলি অন মেরিন রিসোর্সেস মানে হচ্ছে তারা আসলে সবচেয়ে বেশি নির্ভরশীল ছিল মেরিন রিসোর্সের উপরে। দ্যাট মিনস আমাদের আরেকটা অ্যান্সার হচ্ছে বি। এখন আপনি যখন এর পর্যায়ে আসবেন যে বি আর ডি কে আপনি অ্যান্সার হিসেবে দিয়ে নিছেন, কিন্তু হয়তো হতে পারে যে আপনার বি আর ডি এর মধ্যে মনে হচ্ছে যে নতুন একটা অপশন হয়তো আপনি পুরো একটা শিওর না, তাহলে অবশ্যই আপনি লাস্ট অপশনটা আরেকবার করবেন। তাহলে দে স্টোরড মেনি অফ দ্যাট বোটস টেকেন ইন পাইরেট অ্যাটাকস ইন কোভস অ্যালং দ্য কোস্ট লাইন। তাহলে কোস্ট লাইন জুড়ে যে ছোট ছোট গুহার মতো ছিল সেগুলোতে তারা পাইরেসির মাধ্যমে যে বোটস গুলোকে নিত সেগুলোকে স্টোর করতো। অ্যাকচুয়ালি গুহার মধ্যে তারা গুডস স্টোর করতো কিনা এটা তো বলেই নাই। বরঞ্চ বলা আছে যে ওই গুহার ওই জায়গাগুলাতে তারা নৌকাগুলাকে লুকায় রাখতো অ্যাটাক করার জন্য। তাহলে এই নাম্বারটা আমি অ্যান্সার হিসেবে নিতে পারতেছি না। তাহলে আমরা প্রসেসটাকে যদি আরেকবার একটু রিক্যাপ করি, সর্বপ্রথম কাজ হচ্ছে প্রশ্নটাকে খুব ভালো মতো পড়বেন। ওই প্রশ্নে কোনো কিওয়ার্ড থাকলে সেগুলোকে মার্ক করবেন। এবার এই কিওয়ার্ড গুলাকে ধরে আপনি প্যাসেজে যেয়ে লোকেট করবেন। প্যাসেজে যখন আপনি লোকেশনটা পেয়ে যাবেন, সম্পূর্ণ লোকেশনটাকে আপনাকে খুব ক্লোজ রিডিং করতে হবে। ক্লোজলি রিড করে আইডিয়া গুলাকে ভালো মতো মাথায় রাখতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। এরপরে আপনি আসবেন অ্যান্সার গুলাকে ম্যাচ করতে। তাহলে অ্যান্সার যখন ম্যাচ করবেন আপনি চাইলে এলিমিনেশন মেথডে যেতে পারেন। যেমন আমরা এ নাম্বার অপশনটা পড়েছি, পড়ে দেখেছি যে না এটা আসলে মিলে না, তাহলে আমরা এটাকে এলিমিনেট করে দিছি। বি নাম্বার অপশনটা পড়ছি, বি নাম্বারটা পড়ার পর দেখলাম যে না এটা মিলে গেছে, তাহলে এটাকে অ্যান্সার হিসেবে নিছি। সেম ভাবে ই নাম্বার পর্যন্ত যাওয়া হয়েছে। আপনিও যখন সলভ করবেন আপনি এই প্রসেসে যাবেন। তারপরে আমরা আসি, ওকে, আমাদের আরেকটা এক্সটেন্ডেড এমসিকিউ। একইভাবে আমরা আসলে আবার সলভ করব। প্রশ্নটা আমি ভালো মতো পড়বো। তাহলে which two of the following statements does the writer make about piracy and ancient Greece? কোশ্চেন প্যাটার্নটা সেম আগেরটার মতোই। এখানে শুধুমাত্র বলা হয়েছে যে রাইটার পাইরেসি এবং অ্যানশিয়েন্ট গ্রিসের ব্যাপারে আসলে কি বলেছে বা কি পয়েন্ট আউট করেছে। তাহলে আমরা একটু আমরা এখন কি করব, পাইরেসি এবং অ্যানশিয়েন্ট গ্রিস এই দুইটাকে কিওয়ার্ড ধরে আমরা লোকেট করব প্যাসেজ থেকে। এই হচ্ছে আমাদের প্যাসেজ। এই নাম্বারটা আমরা একটু আগে দেখে আসছিলাম। এই নাম্বারে অ্যাকচুয়ালি অ্যানশিয়েন্ট গ্রিসের ব্যাপারে কিছু নাই। বি নাম্বারটা তো মাত্রই পড়লাম আমরা। সি নাম্বারেও যদি দেখি অ্যানশিয়েন্ট গ্রিস নো। ডি নাম্বার এখানেও অ্যানশিয়েন্ট গ্রিস সম্পর্কে কিছু বলে নাই। ওকে, এই নাম্বারে আসেন দ্য অ্যানশিয়েন্ট গ্রিক। তাহলে আমরা বুঝতেছি যে এখানে আসলে গ্রিক, অ্যানশিয়েন্ট গ্রিক টাইম নিয়ে কিছু বলা আছে। আমাদের কোশ্চেনের কিওয়ার্ড যেটা ধরছিলাম ওটা আমরা এখানে পেয়েছি। পাইরেসি নিয়ে বলা আছে কিনা সেটা একটু দেখতে হবে। এক্সপেরিয়েন্স অফ পাইরেসি, ইয়েস, পাইরেসির ব্যাপারেও বলা আছে। তার মানে এই নাম্বার প্যারাগ্রাফটা এখন আমাদের ওই কোশ্চেনের লোকেশন। তাহলে আমি লোকেশনে আসলাম, কিওয়ার্ড পেলাম, এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে ইনফরমেশনটাকে ভালো মতো পড়া। তাহলে আসেন আমরা পড়ি। The ancient Greek world's experience of piracy was different from that of Egyptian rulers. Okay? বলতেছে ইজিপশিয়ান রুলার্সদের পাইরেসির ব্যাপারের যে এক্সপেরিয়েন্সটা সেটার থেকে অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ডের এক্সপেরিয়েন্সটা ভিন্ন। কিভাবে ভিন্ন? While Egypt's power was land-based,
যেখানে ইজিপ্টের পাওয়ারটা ছিল ল্যান্ড বেসড, দ্য অ্যানশিয়েন্ট গ্রিক্স রিলাইড অন দ্য মেডিটেরেনিয়ান ইন অলমোস্ট অল অ্যাসপেক্টস অফ লাইফ, ফ্রম ট্রেড টু ওয়ারফেয়ার। বলতেছে ট্রেড থেকে ওয়ারফেয়ার পর্যন্ত যদি ধরি, অ্যানশিয়েন্ট গ্রিক মেডিটেরেনিয়ানের উপরে তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আসলে ছিল, রিলাইড ছিল, নির্ভরশীল ছিল। ইন্টারেস্টিংলি, ইন হিজ ওয়ার্কস বলতেছে যে এটা খুব মজার বিষয় যে ইন হিজ ওয়ার্কস দ্য লিলাড অ্যান্ড দ্য ওডেসি, দ্য অ্যানশিয়েন্ট গ্রিক রাইটার হোমার। তাহলে এই যে ইন হিজ ওয়ার্ডস কার কাজ? এই যে অ্যানশিয়েন্ট গ্রিক রাইটার হোমার। হোমারের যে কাজ ছিল, কাজ দুইটার নাম হচ্ছে লিলাড আর ওডেসি। তাহলে রাইটারের কাজ মানে অ্যাকচুয়ালি কি? রাইটারের কাজ মানে অবশ্যই এখানে কোনো রিটেন ম্যানুস্ক্রিপ্ট হবে, কোনো নোবেল হতে পারে, কোনো পোয়েট্রি হতে পারে, কোনো ডকুমেন্ট হতে পারে, যেটাই হোক না কেন রাইটার আসলে এটা লিখছে। ফলে দুইটা ডকুমেন্ট, লিলাড অ্যান্ড ওডেসি। নট অনলি কন্ডোন্স, শুধুমাত্র একসেপ্টই করে নাই, বাট প্রেজেস দ্য লাইফস্টাইল অ্যান্ড অ্যাকশনস অফ পাইরেটস। সে কি করছে? পাইরেটসের যে লাইফস্টাইল এবং পাইরেটসদের যে কার্যকলাপগুলো ছিল সেগুলোকে প্রশংসাও করছে। দ্য অপিনিয়ন রিমেইন আনচেঞ্জড ইন দ্য ফলোয়িং সেঞ্চুরিজ। তাহলে এই যে মতামতটা, সেটা বেশ কিছু শতাব্দী জুড়ে আসলে আনচেঞ্জ ছিল, কোনো চেঞ্জ হয় নাই। দ্য অ্যানশিয়েন্ট গ্রিক হিস্টোরিয়ান Thucydides, for instance, glorified pirates daring attacks on ships or even cities. তারা আরেকটা রেফারেন্স এখানে ইনক্লুড করছে, যে অ্যানশিয়েন্ট গ্রিক হিস্টোরিয়ান আরেকজন ছিল, সে কি করছে? তারা যে শিপের উপরে এমনকি সিটির উপরে যে ভয়ঙ্কর অ্যাটাক গুলা করে সেটাকে গ্লোরিফাই করছে। তার মানে প্রথম প্যারাগ্রাফের প্রথম হাফে আমরা দেখতেছি এখানে আসলে দুইটা রেফারেন্স টানা হয়েছে। প্রথম রেফারেন্সে বলতেছে হোমার যে রাইটারটা, সে আসলে পাইরেটদের লাইফস্টাইল এবং অ্যাকশন গুলাকে খুব প্রশংসা করছে, সবকিছুকে একসেপ্ট করে নিছে। তারপর আরেকটা আবার রেফারেন্স টানা হয়েছে যে পাইরেটরা কিভাবে অ্যাটাক করতো, সিটিতে কিভাবে অ্যাটাক করতো, এই ডেয়ারিং অ্যাটাক গুলাকে তারা আসলে গ্লোরিফাই করছে। নেক্সট হচ্ছে আমরা দেখি কি লেখা আছে। ফর গ্রিক্স পাইরেসি ওয়াজ আ পার্ট অফ এভরিডে লাইফ। বলতেছে গ্রিক পিপলদের জন্য পাইরেসি ছিল প্রতিদিনেরই একটা অংশ। ইভেন হাই র্যাঙ্কিং মেম্বার্স অফ দ্য স্টেট, বলতেছে এমনকি এই রাজ্যের উচ্চপদস্থ যে মেম্বাররা ছিল, ওয়ার নট বিয়ন্ড এঙ্গেজিং ইন সাচ অ্যাক্টিভিটিস। তার মানে এই হাই র্যাঙ্কিং মেম্বাররাও এই ধরনের অ্যাক্টিভিটিসের বাইরে ছিল না। কোন ধরনের অ্যাক্টিভিটিস? এই যে পাইরেসি বা পাইরেটরা যা যা করে এগুলাকে বলতেছে সাচ অ্যাক্টিভিটিস। According to the Greek orator in 355 BCE, Athenian ambassadors made a detour from their official travel to capture a ship sailing from Egypt, taking the wealth found on board for themselves. এখানে আরেকটা মজার একটা ইনফরমেশন দেওয়া আছে যে অ্যাথেনিয়ান যে অ্যাম্বাসেডর সে কি করলো, সে যখন একটা অফিসিয়াল ট্রাভেলে ছিল, সে ইজিপ্ট থেকে যে শিপগুলা সেল করতেছিল অনেক রকমের সম্পদ নিয়ে, সেই সম্পদটাকে সে নিজের সাথে আসলে ফেরত নিয়ে আসছে ক্যাপচার করে। তার মানে সেও অ্যাকচুয়ালি পাইরেসির সাথে জড়িত ছিল। The Greeks' liberal approach towards piracy doesn't mean they always tolerated it. এখন বলতেছে যে গ্রিকদের যে ফ্লেক্সিবল অ্যাপ্রোচটা পাইরেসির ক্ষেত্রে, তার মানে এই না যে তারা এটাকে সবসময় টলারেট করছে। But attempts to curtail piracy were hampered by the large number of pirates operating in the Mediterranean. কিন্তু এই যে এই বিশাল নাম্বারটা, যে এতগুলা মানুষ যে পাইরেসির সাথে হচ্ছে ইনভলভড, এই বিশাল নাম্বারের কারণে তারা পাইরেসিটাকে কমায় আনার জন্য, পাইরেসিটাকে ইরাডিকেট করার জন্য যত অ্যাটেম্পটই নিক না কেন সেগুলো আসলে হ্যাম্পার্ড হয়েছে, তেমন একটা কাজে আসেনি। তাহলে এবার আমরা একটু আমাদের অপশনগুলোর সাথে ম্যাচ করার চেষ্টা করি। First option, the state estimated that very few people were involved in piracy. এটা তো আসলে প্রথমে পড়ে আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে একটা ফলস ইনফরমেশন, কারণ আমরা মাত্র পড়ে আসছি যে ম্যাক্সিমাম গ্রিক পিপলরা পাইরেসির সাথে ইনভলভ ছিল। Attitudes toward piracy changed shortly after the Iliad and the Odyssey were written. এটাকে যদি আমরা একটু খুঁজে বের করি, এখানে আমরা
পড়তেছিলাম এই যে 'লিলার্ড অ্যান্ড ওডেসি' যখন পাবলিশ করা হলো, দ্য অপিনিয়ন রিমেইন আনচেঞ্জড। অপিনিয়ন আসলে চেঞ্জই হয় নাই। তাহলে এই যে চেঞ্জড বলতেছে, আপনার বইয়ে বলছে আনচেঞ্জড। তাহলে এটাও একটা ফলস ইনফরমেশন। তারপরে আসেন ইম্পোর্টেন্ট অফিসিয়ালস ওয়্যার নোন টু অকেশনালি টেক পার্ট ইন পাইরেসি। ইম্পোর্টেন্ট অফিসিয়ালস যারা ছিল, তারাও অকেশনালি পাইরেসির সাথে ইনভলভড ছিল বা অকেশনালি তারা পাইরেসির সাথে উম যুক্ত ছিল। এটার একটা ইনফরমেশন আমরা প্যাসেজে আসলে পেয়েছি। যেমন দেখেন, ফর গ্রিকস পাইরেসি ওয়াজ আ পার্ট অফ এভরিডে লাইফ। ইভেন হাই র‍্যাংকিং মেম্বার্স, তার মানে এই যে ইম্পোর্টেন্ট অফিসিয়ালস ওয়্যার নট বিয়ন্ড এনগেজিং ইন সাচ অ্যাক্টিভিটিস। তারা এই ধরনের অ্যাক্টিভিটিস এর বাইরে ছিল না। তার মানে এই ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে তারা ইনভলভ ছিল। একটা অ্যান্সার পেলাম হচ্ছে সি। দেন আসেন ডি। এভরি সিটিজেন রিগার্ডেড পাইরেট অ্যাটাকস অন সিটিজ অ্যাজ আনঅ্যাকসেপ্টেবল। প্রত্যেকটা সিটিজেন পাইরেট অ্যাটাকস যেটা সিটির উপর হতো সেটাকে হচ্ছে আনঅ্যাকসেপ্টেবল হিসেবে রিগার্ড করত। এই ইনফরমেশনটাও আসলে আমাদের প্যাসেজে আমরা পাই নাই। যে তারা এটাকে আনঅ্যাকসেপ্টেবল হিসেবে নিছিল নাকি অ্যাকসেপ্টেবল হিসেবে নিছিল। তারপর আসেন in our options. A favorable view of piracy is evident in certain ancient Greek texts. কিছু স্পেসিফিক অ্যানশিয়েন্ট গ্রিক টেক্সটে আমরা পাইরেসির ব্যাপারে কিছু ফেভারেবল ভিউ বা ফেভারেবল কিছু পারসেপশন দেখতে পাই। এটাকে আপনার প্যাসেজে বলা ছিল, ইন্টারেস্টিংলি ইন হিজ ওয়ার্ডস দ্য লিলার্ড অ্যান্ড দ্য ওডেসি, দ্য অ্যানশিয়েন্ট গ্রিক রাইটার হোমার নট অনলি কন্ডোলস বাট প্রেইজেস দ্য লাইফস্টাইল অ্যান্ড অ্যাকশন অফ পাইরেটস। তার মানে এই যে অ্যানশিয়েন্ট গ্রিক টেক্সট, এটা মানেই হচ্ছে এই যে গ্রিক রাইটার হোমার যে তার কিছু লিখার কথা বলছিল না, কিছু ডকুমেন্ট, লিলার্ড আর ওডিসি, এটাকে বলতেছে অ্যানশিয়েন্ট গ্রিক টেক্সট। এভিডেন্ট তো অবশ্যই এখানে রেফারেন্স হিসেবে ইউজ করা হয়েছে যে তারা একটা ফেভারেবল ভিউ দিছে, যে তারা প্রেইজ করছে এ ধরনের অ্যাকশন গুলাকে। এখন একটু দেখেন, আমি যখন এ আর বি টাকে এলিমিনেট করলাম, সি নাম্বার অ্যান্সারটাকে আমি আসলে একসেপ্ট করলাম, কারণ আমি মাত্র পড়ে আসছি, মিলাইতে পারছি। ডি নাম্বারটা পড়ে আমার বুঝছি না, এটা আমার আসলে সঠিক অ্যান্সার নেই, এটাকে আমি বাদ দিয়ে দিছি। ই নাম্বারটা কি অ্যাকচুয়ালি আমার আর পড়ার দরকার ছিল? ই নাম্বারটা অ্যাকচুয়ালি আমি আসলে না পড়লেও ই নাম্বার নেওয়া ছাড়া আমার কাছে আর অপশন ছিল না। কিন্তু আপনি সবসময় যেটা করবেন, এটা যদি লাস্ট অপশনে থাকে, তারপরেও আপনি অবশ্যই যেটা পড়ে আসছেন সেটার সাথে ম্যাচ করেই অ্যান্সার দিবেন। কারণ আপনি যখন এলিমিনেট করতেছেন, এই এলিমিনেশন গুলা আপনি আসলে ভুলও করতে পারেন। এমনও হইতে পারে যে বি নাম্বারটা আপনার ১ম এ মনে হয়েছে যে আমি এটাকে এলিমিনেট করে দিছি। এটা ভুল অ্যান্সার। কিন্তু আপনি যখন ই নাম্বারটা পড়লেন, আপনি দেখলেন যে হচ্ছে না, ই নাম্বারটা তো আসলে পুরাপুরি মিলতেছে না। তার মানে আপনাকে আবার ওই বি নাম্বারে ব্যাক যাওয়া লাগতে পারে। এজন্য আপনি সবসময় একটু ফ্লেক্সিবল থাকবেন, এহলে অ্যান্সার করবেন এবং সবগুলাকে অ্যাকচুয়ালি লজিক্যালি ম্যাচ করে অ্যান্সার করবেন। তাহলে কি, কি প্যারাগ্রাফ আমাদের অলরেডি পড়া হয়ে গেছে সেটার একটু লিস্ট ডাউন করি। সামারি উইথআউট ক্লু যখন আমরা সলভ করলাম, আমরা প্যারাগ্রাফ এফ পড়ে ফেলছি। এবং প্যারাগ্রাফ এফ এ মেইন ইনফরমেশন দেয়া ছিল রোমের রোমের ব্যাপারে, এবং সেখানে বলতেছিল মেনশনড অ্যাবাউট দ্য অ্যাটাক অন বোট অ্যান্ড কিডন্যাপিং ইন রোম। মানে যে রোমের বোটের উপর অ্যাটাক করা হয়েছিল এবং রোমে হচ্ছে কিডন্যাপ করা হয়েছিল। এই ব্যাপারে ইনফরমেশন দেওয়া ছিল। প্যারাগ্রাফ বি তে দেওয়া ছিল অরিজিন অফ পাইরেসি, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস, পাইরেসি ডিউরিং হার্ডশিপ, রেস্ট্রিকশন অফ শিপস টু ফলো দ্য কোস্ট লাইন। যে শিপস এর কিছু সীমাবদ্ধতা ছিল, যে তাদেরকে আসলে কোস্ট লাইনই ফলো করা লাগতো। কারণ ওই যে আমরা ২ নাম্বার প্যারাগ্রাফে পড়ে আসছিলাম যে শিপগুলাকে কোস্ট লাইন ধরেই যাওয়া লাগতো। কারণ ওপেন ওয়াটারে নেভিগেট করার মতো নলেজ তাদের ছিল না, বা শিপের কোয়ালিটিও এত ভালো ছিল না যে ওপেন ওয়াটারে চলতে পারবে। এবং ই নাম্বার প্যারাগ্রাফে আমাদের বলছে গ্রিক রাইটার প্রেইজ দ্য পাইরেটস। মাত্র আমরা যেটা সলভ করলাম যে পাইরেটদেরকে গ্রিক রাইটাররা প্রেইজ করছে এবং অলমোস্ট এভরি গ্রিক পিপল ওয়াজ ইনভলভড ইন পাইরেটস, এবং ম্যাক্সিমাম গ্রিক পিপলই পাইরেসির সাথে ইনভলভ ছিল। এফ, বি আর ই যেহেতু আমাদের পড়া হয়ে গেছে, তাহলে ৭ টা প্যারাগ্রাফ থেকে ৩ টা প্যারাগ্রাফ আমি অলরেডি পড়ে ফেলছি। বাকি আছে হচ্ছে ৪ টা। এই ৪ টা প্যারাগ্রাফ পড়ে আমি ইনফরমেশন গুলাকে ম্যাচ করব। আর এই ৩ টার মধ্যে কোনটা যদি আমার আসলে মিলে যায় ইনফরমেশন এর সাথে, তাহলে তো এটা আমার আসলে প্লাস পয়েন্ট। তাহলে আমরা একটু কোশ্চেন গুলোর দিকে তাকাই। আমাকে বলা হচ্ছে ইউ মে ইউজ অ্যানি লেটার মোর দ্যান ওয়ান্স। তার মানে আপনি একটা লেটার একবারের বেশি ব্যবহার করতে পারবেন। আমরা কোশ্চেন গুলাকে একটু স্ক্যান করব এবং যে প্যারাগ্রাফ গুলো আমরা অলরেডি পড়ে ফেলছি সেটার ইনফরমেশনের সাথে মিলে কিনা সেটা মিলানোর চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 14,
তার আগে একটু বলে রাখি যে এই কাজটা করলে আপনার কি লাভ হবে। ১ম লাভ হবে যে সবগুলা প্রশ্নের ব্যাপারে আপনার খুব ভালো একটা ধারণা হয়ে যাবে এবং প্রশ্নগুলাকে স্ক্যান করা হয়ে যাবে। কিওয়ার্ড গুলাকেও মার্ক করা হয়ে যাবে। সেকেন্ডলি, কোনো অ্যান্সার যদি মিলে যায় তাহলে আপনার চ্যালেঞ্জটা একটু কমে আসবে। তাহলে আসেন আমরা একটু স্ক্যান করি। রেফারেন্স টু আ ডিনায়াল অফ ইনভলভমেন্ট ইন পাইরেসি। তাহলে পাইরেসির সাথে যে কোনো ইনভলভমেন্ট আছে সেটাকে ডিনাই করা হয়েছে বা অস্বীকার করা হয়েছে এমন একটা রেফারেন্স। ডিনাই করা বা অস্বীকার করার ব্যাপারে কোনো প্যারাগ্রাফে আমরা এখনো পড়ি নাই। তাহলে সেকেন্ডটাতে যাই। ডিটেইলস অফ হাউ আ ক্যাম্পেইন টু ইরাডিকেট পাইরেসি ওয়াজ ক্যারিড আউট। বলতেছে যে পাইরেসিকে পুরাপুরি নির্মূল করার জন্য একটা ক্যাম্পেইন কিভাবে চালনা করা হয়েছে সেটার ডিটেইলস কোথায় বলা আছে। এটা ডিটেইলস আমরা এখনো পাই নাই। A mention of the circumstances in which states in the ancient world would make use of pirates. বলতেছে এমন কিছু ঘটনার মেনশন করা আছে যেখানে কিনা স্টেট গুলা পাইরেটস কে ইউজ করছে বা পাইরেট গুলা থেকে কিছু উপকার পাইছে। এটা আমরা এখন আসলে পাইনি। 17 A reference to how people today commonly view pirates. এখনকার মানুষজন পাইরেটকে কিভাবে দেখে এটা সম্পর্কে আমরা আসলে এখনো পড়ি নাই। 18 number an explanation of how some people were encouraged not to return to piracy. বলতেছে কিভাবে কিছু মানুষকে এনকারেজ করা হয়েছিল যে তারা যেন পাইরেসিটা ফেরত না আসে। এই সম্পর্কে কি কিছু আমরা পড়ছি? এটা আসলে আমরা পড়িনি। Then number 19, a mention of the need for many sailing vessels. বেশ কিছু সেলিং ভেসেলস এর একটা প্রয়োজনীয়তা। কি প্রয়োজনীয়তা? টু স্টে রিলেটিভলি ক্লোজ টু লাইট। প্রয়োজনীয়তা হচ্ছে এইটা যে তাদেরকে ল্যান্ডের খুব কাছাকাছি থাকার লাগতো। তাহলে এই সেলিং ভেসেলস এর প্রয়োজনীয়তা ছিল তো তারা ল্যান্ডের কাছাকাছি যেন থাকে। এটার সাথে দেখেন আপনার বি নাম্বার প্যারাগ্রাফটা ম্যাচ করে। কিভাবে ম্যাচ করে আরেকবার আমরা যদি একটু রিক্যাপ করি। সরি, এই হচ্ছে আপনার বি নাম্বার প্যারাগ্রাফ। বি নাম্বার প্যারাগ্রাফের একদম শেষের দিকে দেখেন। Thus, in the ancient world, most were restricted to a few well-known navigable routes that followed the coastline. এই যে লাইনটা যে ancient world এর ম্যাক্সিমাম শিপস গুলাই রেস্ট্রিক্টেড ছিল যে তাদেরকে কোস্ট লাইন ধরেই আসলে আগাতে হতো। তাহলে এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি আপনার এই 19 নাম্বার অ্যান্সারটা দেওয়া হয়েছে। তবে 19 এর অ্যান্সার হচ্ছে বি। এখন যেহেতু 14 থেকে 19 এর মধ্যে শুধুমাত্র 19 নাম্বার অ্যান্সারটা আমরা আগের পড়া প্যারাগ্রাফ থেকে রিপিট পেলাম। বাকি যে ৫ টা স্টেটমেন্ট আছে, এই ৫ টা স্টেটমেন্টের জন্য আপনাকে অবশ্যই আপনার যে ৪ টা প্যারাগ্রাফ বাকি আছে, এই ৪ টা প্যারাগ্রাফ পড়তে হবে। এখন ৪ টা প্যারাগ্রাফ থেকে যেহেতু ৫ টা স্টেটমেন্ট ম্যাচ করতে হবে, তার মানে অবভিয়াসলি কোনো না কোনো স্টেটমেন্ট আ সরি কোনো না কোনো প্যারাগ্রাফ আপনার রিপিট হবে। তাহলে আমরা শুরু করি এ নাম্বার প্যারাগ্রাফ দিয়ে। প্যারাগ্রাফ নাম্বার এ। ইনফরমেশন ম্যাচিং এর জন্য আপনি যখন প্যারাগ্রাফ পড়তেছেন, আপনাকে ধৈর্য ধরে আসলে মিনিংটাকে খুব ভালো মতো বুঝিয়ে পড়তে হবে। নাহলে আপনি যখন প্রশ্নের সাথে ম্যাচ করতে যাবেন, আপনাকে বারবার প্যারাগ্রাফের কাছে ফেরত আসতে হবে। কারণ আপনি মনে রাখতে পারবেন যে আপনি কি পড়লেন বা কি ইনফরমেশন দেওয়া ছিল। এজন্য আপনার কাজ হচ্ছে যখন পড়তেছেন ছোট, ছোট করে ইনফরমেশন গুলোকে নোট দিয়ে রাখবেন। আমরা শুরু করি। When one mentions pirates, যখন কেউ পাইরেটের ব্যাপারে মেনশন করে, an image springs to most people's mind. একটা ইমেজ ম্যাক্সিমাম মানুষের মাথায় আসে of a crew of misfits, daredevils and adventurers in command of a tall sailing ship in the Caribbean Sea. তাহলে আমরা যখন পাইরেটস এর ব্যাপারে মেনশন করি, যে ইমেজটা আমাদের ম্যাক্সিমামের মাইন্ডে আসে সেটা হচ্ছে সমাজের আনএক্সপেক্টেড একটা ক্রু যে কিনা খুবই দুঃসাহসিক। সে ভয়ঙ্কর সব অ্যাডভেঞ্চারাস কমান্ড গুলাকে নেয় এবং বড়, বড় সেইলিং শিপ তারা হচ্ছে চালায় ক্যারিবিয়ান সিতে। Yet, from the 1st to the 3rd millennium BCE,
Thousands of years before these swashbucklers began spreading fear across the Caribbean, pirates prowled the Mediterranean, raiding merchant ships and threatening vital trade routes. লম্বা একটা লাইন ছিল তাই না? তাহলে লম্বা লাইনটাকে আপনি যখন পড়বেন একটু ভেঙে ভেঙে পড়তে হবে। যেমন yet from the first to the third millennium BCE বলতেছে যদিও ফার্স্ট থেকে তৃতীয় BCE যে মিলেনিয়ামটা এই সময়কালে thousands of years before these swashbucklers began spreading fear বলতেছে হাজার বছর আগে যে এই swashbucklers মানে হচ্ছে এই ধরনের আনএক্সেপ্টেবল যে অ্যাক্টিভিটিস যারা করে, যারা দুঃসাহসিক কাজগুলা করে তাদেরকে আসলে বলা হয় swashbucklers। তারা কি করলো? began spreading fear across the Caribbean মানে ক্যারিবিয়ান জুড়ে তারা ভয় ছড়ানো শুরু করলো। পাইরেটস ক্রাউড দ্য মেডিটেরেনিয়ান পাইরেটসরা কি করতো? মেডিটেরিয়ান জুড়ে আসলে ক্রাউন করতো। ক্রাউন করা মানে হচ্ছে আসলে টহল দেওয়া। রেইডিং মার্চেন্ট শিপস তারা মার্চেন্ট শিপগুলোকে রেইড করতো অ্যান্ড থ্রেটেনিং ভাইটাল ট্রেড রুটস এবং গুরুত্বপূর্ণ যে ব্যবসায়িক রাস্তাগুলো ছিল সেগুলোকেও তারা হুমকি স্বরূপ হিসেবে পরিণত করছিল বা সেগুলোকেও তারা থ্রেট করতো। However, despite all efforts and the might of various ancient states, অনেক রকমের প্রচেষ্টা এবং অনেক রকমের অ্যানশিয়েন্ট স্টেটের শক্তি সত্ত্বেও পাইরেসি could not be stopped. পাইরেসি আসলে বন্ধ করা যায় নাই। The situation remained unchanged. সিচুয়েশনটা আসলে আনচেঞ্জড অবস্থায় ছিল for thousands of years. হাজার বছর ধরে সিচুয়েশনটা আসলে আনচেঞ্জড ছিল। Only when the pirates greatly threatened the interest of ancient Rome শুধুমাত্র যখন পাইরেটসরা অ্যানশিয়েন্ট রোমের ইন্টারেস্টকে ডিরেক্টলি থ্রেট করত দ্য রোমান রিপাবলিক অর্গানাইজ আ ম্যাসিভ ফ্লিট রোমান রিপাবলিক কি করলো? একটা ম্যাসিভ ফ্লিট অর্গানাইজ করলো, একটা ম্যাসিভ কোয়েস অর্গানাইজ করলো টু এলিমিনেট পাইরেসিকে এলিমিনেট করার জন্য, নির্মূল করার জন্য। আন্ডার দ্য কমান্ড অফ রোমান জেনারেল পম্পির কমান্ডের আন্ডারে রোম ইরাডিকেটেড রোম পাইরেসিকে আসলে নির্মূল করতে পারছিল। ট্রান্সফর্মিং দ্য মেডিটেরেনিয়ান ইন্টু মেয়ার রোস্ট্রাম এই মেডিটেরিয়ানকে কিসে ট্রান্সফর্ম করলো? মেয়ার নস্ট্রাম আসলে আমাদের ইংলিশ টার্মে আওয়ার সি, তাহলে এই যে আমাদের সাগর এইটাতে ট্রান্সফর্ম করলো যখন পুরোপুরি পাইরেসিকে ইরাডিকেট করতে পারছিল। ফলে যে প্রথমে আমি বলছিলাম না যে একটা প্যারাগ্রাফ যখন আমি পড়বো ছোট ছোট ইনফরমেশন গুলোকে নোট দেওয়ার চেষ্টা করবো, তাহলে আমি এখানে একটু নোট নিয়ে রাখছি, একটু দেখেন। আমরা যে আইডিয়াটা পেলাম এই প্যারাগ্রাফ এ পড়ে, A common perception of pirates is that they are socially unwanted. তাহলে পাইরেটসদের ব্যাপারে কমন একটা পারসেপশন বা ধারণা আমাদের এইটাই হয় যে না, সোশ্যালি তারা আসলে একসেপ্টেড না, তারা আনওয়ান্টেড, তাদেরকে কেউ চায় না। দে রুল দ্য এরিয়া ফর মেনি ইয়ার্স তারা ওই যে বললাম যে তারা হাজার বছর ধরে এরিয়াটাকে রুল করছে। স্টেপস ওয়ার টেকেন অনলি হোয়েন দে কজ ডিরেক্ট হার্ম টু দ্য এনশিয়েন্ট রোম স্টেপ শুধুমাত্র তখন নেওয়া হয়েছে যখন এনশিয়েন্ট রোমে তারা ডিরেক্টলি হার্ম করছে। তাহলে এটার সাথে কোনটা মিলে আমরা এখান থেকে একটু স্ক্যান করতে হবে। ডিনায়াল, গ্লো, হাওয়া ক্যাম্পেইন টু ইরাডিকেট পাইরেসি। ওকে, 50 নাম্বারটাতে এসে যদি আপনি একটু আটকে যান বা একটু চিন্তা ভাবনার মধ্যে পড়েন যে হ্যাঁ পাইরেসিকে তো নির্মূল করলো রোমান জেনারেল পম্পির কমান্ডার আন্ডারে পাইরেসি ইরাডিকেট হয়েছে। আচ্ছা, পাইরেসি ইরাডিকেট হয়েছে এটা সত্যি কথা। এটা কিভাবে হয়েছে এটাকে আসলে ডিটেলস বলছে তারা, শুধুমাত্র মেনশন করছে যে হ্যাঁ পাইরেসিকে অমুক সময়ে নির্মূল করা গেছে, কিন্তু ডিটেলস কিন্তু আসলে বলে নাই। যেমন দেখেন এখানে বলছে যে কমান্ডের আন্ডারে রোম ইরাডিকেটেড পাইরেসি, শুধু পাইরেসিটাকে ইরাডিকেট করতে পারছে। কিভাবে করছে এটা ডিটেলস আসলে এই প্যারাগ্রাফে বলা নাই। তাহলে আমরা 15 নাম্বারটাকে আনসার নিতে পারছি না। মেনশন অন দ্য সার্কামস্টেন্সেস ইন হুইচ স্টেটস ইন দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড উড মেক ইউজ অফ পাইরেটস। নো, ইট ডাজন্ট ম্যাচ। A reference to how people today commonly view pirates. এখনকার সময়ে মানুষ পাইরেটসকে কিভাবে দেখে এটার একটা রেফারেন্স। আচ্ছা, আমাদের ইনফরমেশন গুলো আমরা দেখে নিয়েছিলাম। আমাদের প্যাসেজে লেখা ছিল when one mention pirates যখন কেউ পাইরেটস এর ব্যাপারে মেনশন করে an image springs to most people's mind ম্যাক্সিমাম মানুষের মাথায় যে ইমেজটা আসে crew of misfit daredevils adventurous command এই ধরনের কথাবার্তাগুলো। তাহলে আমার কোশ্চেনটাতে যদি একটু তাকাই,
হাউ পিপল টুডে কমনলি ভিউ পাইরেটস, তাহলে পিপল টুডে কমনলি ভিউ পাইরেটস এটা হচ্ছে এই যে অ্যান ইনেট স্প্রিং টু মোস্ট পিপলস মাইন্ড, এটাই হচ্ছে কমনলি ভিউ পাইরেটস। পিপল কে এখানে ওয়ান মেনশনস বলা আছে। হাউ পিপল কিভাবে দেখে, কিভাবে দেখে, এই যে এইভাবে দেখে যে ক্রু অফ মিসফিটস ডিয়ার ডেভিলস অ্যান্ড অ্যাডভেঞ্চারার্স ইন কমান্ড, তাহলে এই যে এইভাবেই তারা পাইরেটসদেরকে দেখে। তাহলে 17 নম্বর অ্যান্সার হচ্ছে এ। বি নাম্বার প্যারাগ্রাফটা আমরা অলরেডি পড়ে ফেলছিলাম আমাদের এক্সটেন্ডেড এমসিকিউ থেকে, এবং সেখান থেকে আমরা অ্যান্সার করে ফেলছি। তাহলে নেক্সট আমরা যাই হচ্ছে প্যারাগ্রাফ সি। সি বললে কবে কিভাবে ব্যাখ্যা করবো। One should also add that it was not unknown in the first when second millennium BC for governments to resort to pirate services. এখানে বলতেছে এটাও অবশ্যই জানা উচিত যে ফার্স্ট এবং সেকেন্ড মিলেনিয়ার সময় গভর্নমেন্টরা পাইরেটের সার্ভিস গুলাকে অবলম্বন করেছিল, পাইরেটের সার্ভিস গুলাকে আসলে একসেপ্ট করছিল, স্পেশালি ডিউরিং ওয়ার টাইম। স্পেশালি কখন? ওয়ার টাইমে, যুদ্ধের সময়। এমপ্লয়িং দেয়ার স্কিলস কাদের স্কিলস? এই যে পাইরেটস দের স্কিলস এন্ড নাম্বারস, তাহলে তাদের স্কিলস এবং নাম্বারসকে এমপ্লয় করছিল এগেইনস্ট দেয়ার অপোনেন্টস, তাদের অপোনেন্ট যারা ছিল তাদের বিরুদ্ধে। A pirate fleet would serve in the first wave of attack. তার মানে পাইরেটের যে গ্রুপটা বা ফোর্সটা তারা কি করতো? অ্যাটাকের প্রথম ওয়েভটাকে সার্ভ করতো। তার মানে প্রথম ওয়েভটাকে আসলে তারা ট্যাকেল দিত। প্রিপেয়ারিং দ্য ওয়ে ফর দ্য নেভি, তাহলে নেভি ফোর্সের জন্য তারা একটা রাস্তা প্রস্তুত করতো, এবং প্রথম যে অ্যাটাকের ধাক্কাটা এটা আসলে তারাই সার্ভ করতো। সাম রিজিয়নস ওয়্যার known for providing safe harbors টু পাইরেটস, কিছু রিজিয়ন ছিল যেটা কিনা পাইরেটসদের জন্য একটা নিরাপদ স্থান হিসেবে গণ্য ছিল। হু ইন রিটার্ন বুস্টেড দ্য লোকাল ইকোনমি, তাহলে এই বিনিময়ে লোকাল ইকোনমিটাও আসলে বুস্ট হয়েছিল বা লোকাল ইকোনমিরও অনেক উন্নতি হয়েছিল। তাহলে আমরা এই ছোট্ট প্যারাগ্রাফটার মধ্যে মেইনলি যেটা দেখলাম যে পাইরেটদের যে স্কিল এবং নাম্বারটা এটাকে আসলে যুদ্ধের সময় বেশ কিছু গভর্নমেন্ট কাজে লাগিয়েছিল। এটার নোটটা হচ্ছে সাম গভর্নমেন্টস অ্যালাইড উইথ পাইরেটস ডিউরিং ওয়ার্স। অ্যালাইড মানে হচ্ছে বন্ধুত্ব সুলভ আচরণ করা বা তাদের সাথে থাকা। তাহলে কিছু গভর্নমেন্ট পাইরেটদের সাথে একজোট হয়েছিল যুদ্ধের সময়। এটার অ্যান্সারটা আমরা যেটা দেখছি, a mention on the circumstances in which states in the ancient world would make use of pirates. মানে যে the circumstances এই হচ্ছে আপনার এই যে ওয়ার টাইম, যুদ্ধের সময়, কোন ঘটনার সময়? যুদ্ধের সময়। In which states, এটাকে আপনার বইয়ে প্যাসেজে প্যারাফ্রেজ করা আছে, গভর্নমেন্টস in the ancient world would make use of pirates. Make use of pirates মানে পাইরেটসকে ব্যবহার করেছিল। কিভাবে ব্যবহার করেছিল? as a serve in the first wave of attack. অ্যাটাকে ফার্স্ট ওয়েভ হিসেবে সলভ করেছে। এখানে একটা কথা একটু বলে রাখি যে ধরেন আমি তো এখানে সিনেমা প্যারাগ্রাফ পড়লাম, প্রশ্নের সাথে ম্যাচ করে আপনাদেরকে দেখালাম। না, আপনি যখন আসলে সলভ করবেন আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে স্ক্যান করে যেতে হবে এবং দেখতে হবে যে কোনো অ্যান্সার রিপিট হয় কিনা। কারণ আমার ইনস্ট্রাকশনে স্ট্রংলি বলা ছিল যে ইউ মে ইউজ অ্যানিমেটর মোর দ্যান রিপলস। তার মানে রিপিট হয় কিনা এটা দেখার জন্য আপনাকে সবগুলো প্রশ্নের সাথে একটু মিলায় দেখতে হবে। তারপর আসেন প্যারাগ্রাফ ডি। প্যারাগ্রাফ ডি তে আমরা দেখতে পাচ্ছি the first known record of a named group of Mediterranean pirates. মেডিটেরেনিয়ান পাইরেটস এর একটা গ্রুপের নাম যেটা সর্বপ্রথম রেকর্ড করা হয়েছিল বা জানা হয়েছে যেটার ব্যাপারে সর্বপ্রথম, মেড ডিউরিং দ্য রুল অফ অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান ফরাও আখেনাতেন। মানে ফরাও অ্যানশিয়েন্ট ইজিপশিয়ানের শাসন আমলে এই গ্রুপটার কথা রেকর্ড করা হয়েছিল। তো ওয়াজ ইন দ্য আমারনা লেটার্স এর মধ্যে আসলে এই ব্যাপারটাকে রেকর্ড করা হয়েছে। These were extracts of diplomatic correspondence between the pharaoh and his allies and covered many pressing issues, including piracy. These were extract মানে হচ্ছে these মানে হচ্ছে এই যে লেটার্স গুলা, এই লেটার্স গুলা অ্যাকচুয়ালি এক্সট্রাক্ট বা অংশ বিশেষ। কিসের অংশ বিশেষ? এই যে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স বিটুইন দ্য ফারাও অ্যান্ড হিজ অ্যালাইস, মানে ফারাও এবং তার বন্ধুত্বপূর্ণ যে আরো রাষ্ট্রগুলো ছিল, অন্য রাজা যারা ছিল,
তাদের মধ্যে যে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স ছিল সেটারই কিছু অংশ বিশেষ হচ্ছে এই লেটারগুলা। and covered many pressing issues including piracy এবং এই লেটারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে সেটার মধ্যে পাইরেসিও ইনভলভ ছিল। It seems the pharaoh was troubled by two distinct pirate groups. বলতেছে এই লেটারগুলা পড়ে এটা মনে হয়েছে যে ফারাও যে হচ্ছে ২ টা স্পেসিফিক পাইরেট গ্রুপের দ্বারা খুব বেশি ট্রাভেলড হয়েছিল। স্পেসিফিক পাইরেট গ্রুপ ২ টার নাম দেখেন, দ্য লুক্কা অ্যান্ড দ্য শার্ডিন। তাহলে এই ২ টা পাইরেট গ্রুপের কথা আসলে এই লেটারে মেনশন করা হয়েছে। Despite the Egyptian fleet's best efforts, Egyptian fleeটের বেস্ট এফোর্টের সত্ত্বেও the pirates continue to cause substantial disruption to regional commerce. বলতেছে এই বেস্ট এফোর্টের থাকা সত্ত্বেও রিজিওনাল ব্যবসার উপরে বা আঞ্চলিক ব্যবসার উপরে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলছে হচ্ছে পাইরেসি। In the letters, the king of Alashiya, যেটা কিনা মডার্ন সাইপ্রাস এখন আমরা বলি, মানে মডার্ন সাইপ্রাসের যে কিং, সে কিং রিজেক্টেড আখেনাতনস ক্লেম অফ আ কানেকশন। তাহলে সে আসলে রিজেক্ট করছিল। কি রিজেক্ট করছিল? একটা দাবি। দাবিটা ছিল এরকম যে কানেকশন উইথ দ্য লুক্কা বেসড ইন মডার্ন ডে টার্কি। তাহলে যে লুক্কা যেটা ওইটা এখনকার সময় মডার্ন সময়ে যেটাকে আমরা বলি টার্কি, তাহলে টার্কি বেসড একটা পাইরেট গ্রুপের সাথে যে তাদের কোনো কানেকশন আছে এই দাবিটাকে তারা অ্যাকচুয়ালি রিজেক্ট করছিল। দ্য কিং অ্যাসিওর্ড Akhenaten he was prepared to punish any of his subjects involved in piracy. বরঞ্চ কিং আখেনাতেনকে এই জিনিসটা নিশ্চিত করলো যে সে হচ্ছে যে কোনো ধরনের ইনভলভমেন্ট যদি পাইরেসির সাথে দেখে সেটাকে পানিশ করার জন্য সে সদা প্রস্তুত। তার মানে সে এই ক্লেইমটাকে তো ডিনাই করলোই এবং বলল যে সে যদি এরকম কোনো পাইরেসির খবর পায় তাহলে অবশ্যই সে তাদেরকে পানিশ করবে। ফলে এটার মেইন আইডিয়া হিসেবে আমরা দেখতেছি ফারাও ওয়াজ ট্রাভেলড বাই টু ডিস্টিংক্ট পাইরেট গ্রুপস। যে ফারাও যে ইজিপশিয়ান রাজা ছিলেন বা রুলার ছিলেন সে ২ টা পাইরেট গ্রুপের দ্বারা খুবই ট্রাভেল ছিল, খুবই ঝামেলায় পড়ছিল। দ্য কিং অফ আলাসিয়া রিজেক্টেড আখেনাতনস ক্লেম এবং যে আলাসিয়ার কিং ছিল সেখানে যে ফারাও বা আখেনাতানের যে ক্লেইমটা যে তোমাদের পাইরেসির সাথে ইনভলভমেন্ট আছে এটাকে আসলে সে ডিনাই করছে। এটাকে একটু ইজিলি আপনি মিলায় ফেলতে পারেন যে আর রেফারেন্স টু আ ডিনায়াল অফ ইনভলভমেন্ট ইন পাইরেসি। তাহলে যে ডিনায়ালকে আপনার প্যাসেজে লেখা আছে রিজেক্টেড, ইনভলভমেন্টকে আপনার প্যাসেজে লেখা আছে কানেকশন। একই কথাই আবার বলব যে আপনি বাকি কোশ্চেন গুলোও আরেকবার একটু স্ক্যান করে দেখবেন যে কোনোটার সাথে আবার ওভারল্যাপ করে কিনা না ম্যাচ করে কিনা। তাহলে আমরা এই পর্যন্ত যখন আসছি একটু দেখি আমরা কোন কোন কোশ্চেনের অ্যান্সার অলরেডি করে ফেলছি। 14 এর অ্যান্সার আমরা পেয়েছি হচ্ছে ডি, 15 এর অ্যান্সার আমরা এখনো পাই নাই, 16 এর অ্যান্সার পাইছি হচ্ছে সি, 17 এর অ্যান্সার এ, 18 এর অ্যান্সার আমরা এখনো পেই নাই, 19 এর অ্যান্সার হচ্ছে বি। এবার দেখেন আমরা প্যারাগ্রাফ সব কভার করে ফেলছি, যেমন এ বি সি ডি ই এফ এফ পর্যন্ত আমরা পড়ে ফেলছি। বাকি আছে শুধুমাত্র জি এবং আমাদের কোশ্চেনও বাকি আছে শুধুমাত্র 15 আর 18। এই সময় এসে আপনি যদি দেখেন যে আপনার হাতে একদমই সময় নেই বা আপনি প্রায় ১৯ মিনিট বা ২০ মিনিট নিয়ে ফেলছেন বাকি কোশ্চেন গুলো সলভ করতে, তাহলে এখানে আপনি আর সময় নষ্ট না করে অবশ্যই 15 আর 18 এর অ্যান্সার দিয়ে দিবেন হচ্ছে জি, আগের কোশ্চেন গুলার উপর ভরসা করে। যদি দেখেন যে না আপনার এই সময় এখনো ৫ মিনিট বা ৪ মিনিট, ৩ মিনিট সময় আছে আপনার হাতে এখনো, তাহলে আপনি জি নাম্বার প্যারাগ্রাফটা আবার ভালো মতো পড়েন। জি নাম্বার প্যারাগ্রাফটা ভালো মতো পড়ে আপনি 15 আর 18 কে ম্যাচ করেন যে আসলে এই ২ টার ইনফরমেশন জি নাম্বার প্যারাগ্রাফ থেকে নেওয়া হয়েছে কিনা। এখানে আমাদের যে জি নাম্বার প্যারাগ্রাফটা, জি নাম্বার প্যারাগ্রাফে আমরা মেইন আইডিয়া হিসেবে যেটাকে নিছি, রোম ডিসাইডেড টু রিমুভ পাইরেসি। রোম হচ্ছে পাইরেসিকে রিমুভ করার জন্য ডিসাইড করছে। ইনসেনটিভস আর গিভেন টু রিহ্যাবিলিটেট দেম এবং পাইরেসি বা পাইরেটদেরকে যেন আরো পুনর্বাসন করা যায় সেজন্য বেশ কিছু ইনসেনটিভ দেওয়া হয়েছিল। হলো 15 নাম্বার হচ্ছে ডিটেইলস অফ হাউ আ ক্যাম্পেইন টু ইরাডিকেট পাইরেসি ওয়াজ ক্যারিড আউট। তাহলে পাইরেসিকে নির্মূল করার জন্য একটা ক্যাম্পেইন কিভাবে চালনা করা হয়েছে বা কিভাবে চালানো হয়েছে সেটার ডিটেইলস বলা আছে। যে নাম্বারটা যদি আপনি একটু ভালো মতো ফার্স্ট হাফ পড়েন দেখবেন যে এখানে ডিটেইলস বলা আছে যে তারা কোন গ্রুপকে কত ভাগে ভাগ করছে, কোন গ্রুপ কোন কাজ করছে এগুলো সব এখানে দেয়া আছে। তারপরে 18 নাম্বারটা আপনি যদি দেখেন an explanation of how some people were encouraged not to return to piracy.
যে কিছু মানুষকে পাইরেসিতে যেন রিটার্ন না আসে তাদেরকে কিভাবে উৎসাহিত করা হয়েছে সেটার একটা এক্সপ্লেনেশন। এই এক্সপ্লেনেশনটাও দেখবেন যে আপনার 2nd হাফ এ দেয়া আছে। যেমন এই যে মেনি মোর ওয়্যার অফার্ড ল্যান্ড ইন ফার্টাইল এরিয়াস লোকেটেড ফার ফ্রম দ্য সি। তাহলে ম্যাক্সিমাম যে পাইরেটরা ছিল তাদেরকে হচ্ছে ল্যান্ড অফার করা হয়েছিল যেন তারা চাষবাস করে খেতে পারে। একটু ভালো মতো পড়ে নেবেন এই 2nd হাফটা দেখবেন 18 নাম্বারের সাথে মিলে যায় এবং 1st হাফটা মিলে যায় হচ্ছে 15 নম্বরের সাথে। তো এবার ওভারঅল যদি একটু আলোচনা করি, আপনাদেরকে ক্লাসের শুরুতেই বলে রাখছিলাম যে আমরা ১ম এ সামারি দিয়ে শুরু করব, তারপরে এক্সটেন্ড এমসিকিউ অ্যান্সার করব, তারপর ইনফরমেশন ম্যাচিং এর কাছে যাব। এখন সবসময় তো এরকম কেস নাও হতে পারে। যেমন আমি এমন একটা প্রশ্ন পেলাম যেখানে সামারি উইথআউট ক্লু যেটা আসছে বা সামারি উইথ ক্লু যেটা আসছে, সেখানে কোনো স্ট্রং কিওয়ার্ড নেই বা সেখানে কোনো টাইটেল নেই। যেখানে আপনি কোনো কিওয়ার্ড পাচ্ছেন না, যেখানে আপনি কোনো টাইটেল পাচ্ছেন না, সেই প্রশ্নটার লোকেশনটা আপনি আসলে ইজিলি খুঁজে পাবেন? পাবেন না। তাহলে ওই প্রশ্নটা দিয়ে আসলে আপনার অ্যান্সার শুরু করা উচিত হবে না। তারপরে আসেন এক্সটেন্ডেড এমসিকিউ। সেম গোস ফর দ্য এক্সটেন্ডেড এমসিকিউ। যে এক্সটেন্ডেড এমসিকিউ কোশ্চেনরা এমন অনেক সময় হতে পারে যে কোনো কিওয়ার্ড দেয়া নাই। বা এমনভাবে প্রশ্নটা করা হয়েছে যে খুবই অস্পষ্ট। আপনি লোকেশনটাকে আসলে খুঁজে পাচ্ছেন না। তাহলে অবশ্যই আপনি কোনো রকমের সময় ওয়েস্ট করবেন না। আপনি ডিরেক্টলি চলে যাবেন হচ্ছে এছাড়া এই কোশ্চেনটা ছাড়া আর যে কোশ্চেনটা একটা আছে যে ইনফরমেশন ম্যাচিং থাকতে পারে, নেম ম্যাচিং থাকতে পারে। আপনি তার কাছে চলে যাবেন। ইনফরমেশন ম্যাচিং অথবা নেম ম্যাচিং দিয়ে শুরু করবেন। দেখবেন যে আপনার বেশ কিছু প্যারাগ্রাফ অলরেডি পড়া হয়ে যাবে। বেশ কিছু প্যারাগ্রাফ যখন আমাদের পড়া হয়ে যায়, তখন আমাদের একটা ভালো আইডিয়া বা ধারণা আমাদের হয়। তখন আমরা ইজিলি লোকেশন আসলে খুঁজে পাই। তাহলে আপনাকে যেটা সাজেস্ট করা হয় যে অবশ্যই আপনি একটু ফ্লেক্সিবল থাকবেন। ফ্লেক্সিবল এমন যে প্যাসেজের কোশ্চেন টাইপ অনুযায়ী, প্যাসেজের কোশ্চেনের অর্গানাইজেশন অনুযায়ী মানে আমরা স্ট্র্যাটেজিটাকেও ওইভাবে চেঞ্জ করব। যখন দেখব যে হচ্ছে এই সহজ প্রশ্নের টাইপের মধ্যে কিওয়ার্ড দেয়া আছে, আমি ওটা দিয়ে শুরু করব। আর যদি দেখি কোথাও কিওয়ার্ড-টিওয়ার্ড নাই, আমি ইনফরমেশন ম্যাচিং দিয়েও শুরু করতে পারি। বরং এটা আমার জন্য অনেক উপকারী হবে। কারণ আমার ম্যাক্সিমাম প্যারাগ্রাফ অলরেডি পড়া হয়ে যাবে। তাহলে আমাদের কিছু টেক অ্যাওয়ে নোটস। If we try to solve the information matching by understanding the main idea, then we can easily find out the location of each question. Look at the question types, decide which question should be solved first, focus on the understanding and paraphrasing, always read the instructions carefully. ওকে, তাহলে অনেক লেন্দি একটা ক্লাস ছিল, অনেকগুলা কথা বলা হয়েছে। তার একটা কথা আরেকবার রিপিট করতেছি। কখনোই আপনি একটা স্ট্র্যাটেজিতে স্টিক থাকবেন না। সবসময় চেষ্টা করবেন কোশ্চেন টাইপ যেমন আসছে আপনার স্ট্রেংথ অনুযায়ী নিজেকে একটু ফ্লেক্সিবল রাখার। আর যেই স্ট্র্যাটেজি ফলো করলে আপনার সবচেয়ে কমফোর্টেবল লাগে বা যেই স্ট্র্যাটেজিতে আপনি সবচেয়ে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারেন, আপনি সেভাবেই কোশ্চেন সলভ করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্স হিয়ারিং। স্টে টিউনড ফর আওয়ার নেক্সট ভিডিও।